এই হলো ডিস্ট্রিক্ট তুর্তুক হাইওয়ের একদম পাশেই লাস্থাং নুব্রা। এই হোটেল থেকে আমরা বেরিয়ে চললাম টুয়ার্ড সিয়াচেন। আজকের তারিখটা হলো 18ই অক্টোবর সন 2024 আর দিনটা হলো শুক্রবার। এই সিয়াচেন ভবনের আগের অংশে আপনারা দেখেছেন আমরা কিভাবে ডিস্ট্রিক্ট থেকে টি মোড় হয়ে আমরা চলে এলাম পানামিক। সিয়াচেন ভবনের পরবর্তী অংশ দেখতে পাবেন এই ব্লগে। আগের ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজন হলে ক্লিক করে দেখে নিতে পারেন। ডিস্ট্রিক্টের এই লাস্থাং নুব্রা হোটেল থেকে টি মোড় হয়ে সুমুর, পানামিক, স্ট্রং স্টেট হয়ে সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্ত দূরত্ব হলো 115 কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। সিয়াচেন যাওয়ার পথেই চোখে পড়ল এই সমস্ত সুন্দর সুন্দর পাহাড়ি জনপদ, যেখানের বেশিরভাগ স্থানেই কিন্তু হোমস্টে, গেস্ট হাউস বা হোটেল আছে। সুতরাং সিয়াচেন এলে থাকার কিন্তু ব্যবস্থা কিন্তু যথেষ্টই আছে। আমরা এখন অতিক্রম করে যাচ্ছি শাসমা পুলিশ চেকপোস্ট। এখানেও সেই একইভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হলো, গাড়ির নম্বর কত, কোথা থেকে আসছেন, গাড়িতে মেম্বার কতজন, মেল ফিমেল কতজন, এই সমস্ত জিনিসগুলো আর পারমিট সংক্রান্ত সব ডকুমেন্ট কিন্তু চেক করলো। তারপরেই আমরা সিয়াচেন যাওয়ার পারমিশন পেলাম। আমরা এখন নুব্রা নদীর পাশ দিয়ে এগিয়ে চলেছি টুয়ার্ড সিয়াচেন বেস ক্যাম্প। এই নুব্রা নদীর সৃষ্টি হয়েছে সিয়াচেন গ্লেসিয়ার থেকে। এই নুব্রা নদীর দৈর্ঘ্য হলো প্রায় 80 কিলোমিটার। সিয়গ নদীর প্রধান শাখা নদী হলো এই নুব্রা নদী। সুমুরের কাছাকাছি জায়গায় এই নুব্রা নদী সিয়গ নদীর সঙ্গে গিয়ে মিশে গেছে। এই সিয়গ নদী এবং নুব্রা নদী, এই দুটো নদী কিন্তু নুব্রা ভ্যালির অন্যতম প্রধান নদী। দক্ষিণ কারাকোরাম রেঞ্জের রিমো গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়েছে এই সিয়গ নদী। তারপর প্যাংগং রেঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয়ে সুমুর হয়ে চলে যাচ্ছে ডিস্কিত হয়ে সোজা তুর্তুক। তারপর গিলগিট বাল্টিস্তানে প্রবেশ করেছে এবং স্কারদুর কাছাকাছি জায়গায় এটি ইন্দাস রিভারের সঙ্গে গিয়ে মিশে গেছে। ওই দেখুন সাইনবোর্ডই দেখতে পেলাম সিয়াচেন আর মাত্র 39 কিলোমিটার দূরে। সিয়াচেনের ঠিক আগেই পড়বে ওয়ারসি বলে একটা পার্বত্য গ্রাম, যেটা ছবির থেকেও সুন্দর। এটি মাত্র আর 21 কিলোমিটার দূরে। সিজনে এলে এই ওয়ারসিতেই কিন্তু টেন্ট অ্যাকোমোডেশন পাবেন। প্রায় 12,000 ফিট উচ্চতায় আমি এখন গাড়ি ড্রাইভ করছি আর সেই সঙ্গেই দেখতে পাচ্ছি অসাধারণ সব প্রাকৃতিক শোভা। আমরা ওয়ারসি ভিলেজের কাছাকাছি চলে এসেছি। এখানে ঢোকার মুখেই দেখতে পেলাম সিয়াচেন ভিউ হোমস্টেতে যাওয়ার রাস্তা। একদম নুব্রা নদীর পাশেই এই হলো হোমস্টে। সিয়াচেন থেকে ফিরে এখানে থাকার কথা ভাবতেই পারেন। এই স্থানটির নাম হলো স্ট্রং স্টেট। এখানে কিন্তু বেশ কয়েকটি এই ধরনের হোমস্টে আছে। রোড অর্গানাইজেশনের দুর্দান্ত সাবধানবাণী সমন্বিত এই সাইনবোর্ড। এখানে লেখা আছে ডোন্ট ড্রাইভ ফাস্ট অ্যাজ লাক ইজ স্লোয়ার। আর এই স্থানটা থেকে ওয়ারসিপের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। দুর্দান্ত সব রাস্তা। সিয়াচেন আসার পথে এত ভালো রাস্তা পাবো কিন্তু ভাবিনি।
দিক দিয়েই উঠে গেছে উঁচু উঁচু সব পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নুব্রা নদী, আর তার পাশেই তৈরি হয়েছে এই নুব্রা ভ্যালি। আর এই নুব্রা ভ্যালির মধ্য দিয়ে কালো পিচ ঢালা রাস্তা আমাদেরকে নিয়ে চলেছে ওয়ারসি হয়ে সিয়াচেনের দিকে। এখানে প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে লুকিয়ে আছে অদ্ভুত রকমের পার্বত্য সৌন্দর্য, আপনার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করবেই না। সামনেই দেখুন কেমন উঁচু উঁচু পর্বতের সারি, যাদের উপর থেকে ওই রিজগুলো ক্রমশ নিচের দিকে নেমে আসছে। দেখতে দারুণ লাগছে, অদ্ভুত সুন্দর। ওই যে একটু দূরে সবুজ গাছপালায় ঘেরা যে অংশটা দেখা যাচ্ছে, ওটাই হলো ওয়ারসি ভিলেজ। ওই দেখুন মাইলস্টোনে দেখতে পাচ্ছি ওয়ারসি আর মাত্র 500 মিটার, সিয়াচেন বেস ক্যাম্প আর মাত্র 18 কিলোমিটার। এই হলো ছোট্ট অথচ দারুণ সুন্দর পার্বত্য ওয়ারসি গ্রাম। আর এই হলো ওয়ারসি চেকপোস্ট। আর চেকপোস্টের পরেই দেখুন এখানে আছে ওয়ারসি ক্যাম্প অ্যান্ড রেস্তোরাঁ, এখানে কিন্তু থাকতে পারেন। আর এখানে এই হলো শিব মন্দির, ওম নমঃ শিবায়। এই হলো ওয়ারসি ব্রিজ, গ্রামের নামেই এই ব্রিজের নাম। পাহাড়ি এলাকায় এই ধরনের একটা ব্রিজের আওয়াজটা সত্যি দারুণ লাগে। অক্টোবর মাসে 18 তারিখে এইসব জায়গায় কোনো লোকজন নেই। গ্রামের ভিতর দিয়ে আসছি, গ্রামের মধ্যে কাউকে দেখতে পেলাম না। চারিদিকটা কেমন যেন নির্জন। এই অতি নির্জনতাও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তবে চারিদিকের অপার সৌন্দর্য দেখতে দেখতে সেগুলো কিন্তু ভুলেই গেছি। তবে এখানে একটা কথা কিন্তু বলে রাখা ভালো, এখানকার যে সমস্ত চেকপোস্টগুলো আছে, সেটা পুলিশেরই হোক বা মিলিটারিদেরই হোক, তারা কিন্তু বারবার আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা হলে তারা কিন্তু হেল্প করবে। তবে এই নির্জন রাস্তায় কিভাবে যে আমরা হেল্প চাইবো সেটা কিন্তু বুঝে উঠতে পারছি না। সিয়াচেন বেস ক্যাম্প আর মাত্র 15 কিলোমিটার বাকি। অনেকক্ষণ পর হঠাৎই সামনে একটা ইনোভা টুরিস্ট গাড়ি দেখতে পেলাম। যাক, এখানে তাহলে টুরিস্ট আসছে। এখানে নেট আছে? 5G পুরো দা ওম বলছে এখানে নেট আছে পুরো 5G। এখানে মানে জিওর 5G কিন্তু নেট আছে। এই হলো সেই বিখ্যাত জায়গা যেখান থেকে সিয়াচেন গ্লেসিয়ারের প্রথম ভিউ দেখতে পাওয়া যায়। ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে ফার্স্ট গ্লিমসে অফ দ্য সিয়াচেন গ্লেসিয়ার। এখান থেকে সিয়াচেন বেস ক্যাম্পের দূরত্ব আর মাত্র 4 কিলোমিটার। ওই যে দূরে বরফাবৃত যে পাহাড়ের চূড়ো, ওটাই হলো সিয়াচেন গ্লেসিয়ার। এই সিয়াচেন গ্লেসিয়ারটি কারাকোরাম মাউন্টেন রেঞ্জের সর্ববৃহৎ গ্লেসিয়ার। এর দৈর্ঘ্য হলো 70 কিলোমিটার এবং নন পোলার রিজিয়নের ক্ষেত্রে
এটি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্লেসিয়ার। ওটাই হলো ইস্ট কারাকোরাম মাউন্টেন রেঞ্জ, আর ওখানেই আছে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা, যার ঠিক পূর্ব দিকেই অবস্থিত এই সিয়াচেন গ্লেসিয়ার। এই সম্পূর্ণ গ্লেসিয়ারটাই বর্তমানে কিন্তু ভারতই নিয়ন্ত্রণ করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 21,000 ফুট উঁচুতে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রটি অবস্থিত। ভারত এখানে তৈরি করেছে পৃথিবীর উচ্চতম হেলিপ্যাড। কেমন লাগছে এই দেখো সাইনবোর্ডটা দেখে, ফার্স্ট গ্লিপসে অফ দ্য সিয়াচেন গ্লেসিয়ার। ওমস কেমন লাগছে? আমাদের ওমস ভাবতেই পারিনি যে সিয়াচেন গ্লেসিয়ারে পৌঁছে যাবো। কেবল ভাবতে হয়নি, আমি ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারিনি যে আমরা অ্যাকচুয়ালি সিয়াচেন গ্লেসিয়ারে যাব না, আমরা সিয়াচেন গ্লেসিয়ারটা দূর থেকে দেখতে যাব। তো সিয়াচেন গ্লেসিয়ারের কাছে এসে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের দেখা পেয়ে গেলাম। আপনারা কোথা থেকে এসছেন? গোবরডাঙ্গা মানে কোন জায়গাটা এটা? নর্থ 24 পরগনা। ও নর্থ 24 পরগনা, ঠিক। আমরা এসেছি হাওড়া উলুবেড়িয়া থেকে। ঠিক আছে, এই হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। যদিও আমরা ভিউটা পাচ্ছিলাম আরও আগে থেকে, তো ওখানে আমরা অনুমান করছিলাম, দেখলাম আমাদের অনুমানটা কিন্তু সত্যি হলো। ওটাই হলো সিয়াচেন গ্লেসিয়ার। আই লাভ সিয়াচেন। We are really proud for the Siachen warriors. ফার্স্ট ভিউ অফ সিয়াচেন গ্লেসিয়ারে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম, আর কিছুটা এখানে ফটোগ্রাফি করলাম। সেই ফটোগ্রাফির সেরা সেরা অংশ আমি এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এটা দেখে পরবর্তীকালে নিশ্চয়ই আসবেন এই সিয়াচেন গ্লেসিয়ার দেখতে। অবশেষে দেখতে পেলাম বিশ্ববিখ্যাত প্রবেশদ্বার, যেখানে লেখা আছে ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। আর এই হলো সিয়াচেন চেকপোস্ট। এখানে লেখা আছে স্টপ, লুক অ্যান্ড গো। আরো চিহ্ন অনুযায়ী আমাদের যেতে হবে, তাহলে বাম দিকেই পড়বে চেকপোস্ট। ওই যে দূরে চেকপোস্ট, এটি হলো লাদাখ পুলিশের চেকপোস্ট। তারাই আবার সবকিছু চেক করবে এখানে। আমি সিয়াচেন চেকপোস্টের দিকে চললাম গাড়ি নিয়ে কিছু তথ্য দিতে। এখানে ওই একই জিনিস জিজ্ঞাসা করলো, গাড়ির নম্বর কত, কোথা থেকে আসছেন, কতজন পুরুষ এবং মহিলা। সব চেকপোস্টেই প্রায় একই তথ্য দিয়ে ক্লান্ত হয়ে আমরা এগিয়ে চললাম পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের দিকে। এই ব্যাপারটা ভাবতেই সত্যিকারের একটা রোমাঞ্চ অনুভব করছি। এই সিয়াচেন চেকপোস্ট থেকে আমাদের বলে দেওয়া হলো গাড়ি নেই কোনোভাবে, সামনে যে ব্রিজ আছে একটি, যেটি নুব্রা নদীর উপর, ওটা কোনোভাবেই ক্রস করা যাবে না। সিয়াচেন গ্লেসিয়ার থেকেই সৃষ্টি হয়েছে এই নুব্রা নদী। বাল্টি ভাষায় সিয়াচেন কথাটির মানে হলো ল্যান্ড অফ রোজেস, অর্থাৎ গোলাপ ফুলের দেশ। এই সিয়াচেন শব্দটির সিয়া কথাটির মানে হলো বিশেষ এক ধরনের প্রজাতির গোলাপ ফুল, আর চেন মানে হলো প্রাচুর্য, অর্থাৎ এখানে এই বিশেষ ধরনের প্রজাতির গোলাপ ফুল প্রচুর পরিমাণে জন্মায়। সেই জন্য এই অঞ্চলটিকে বলা হয় সিয়াচেন। এই সিয়াচেন অঞ্চলে প্রবেশ করলেই আমরা কিন্তু মন খারাপ হতে বাধ্য। এই সিয়াচেন অঞ্চলের রাস্তার এপাশে ওপাশে ছড়িয়ে আছে ভয়াবহ সব যুদ্ধের স্মৃতি, ওয়ার মেমোরিয়াল, শহীদদের সমস্ত স্মৃতিতে তৈরি বেদি। এগুলো আপনার মনটা খারাপ করে দেবেই। কিন্তু গোলাপের এই স্বর্গরাজ্যে
এত ভয়ঙ্কর যুদ্ধ কেন? এর ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে ঠিক 40 বছর আগে। 1947 সালে ভারত এবং পাকিস্তান ভাগ হওয়ার ফলেই তৈরি হয় এই সিয়াচেন কনফ্লিক্ট। 1947 সালের জম্মু কাশ্মীর অ্যাক্সেশন এগ্রিমেন্ট এবং 1949 সালে করাচি এগ্রিমেন্টের মাধ্যমে 76 কিলোমিটার দীর্ঘ এই গ্লেসিয়ারের সম্পূর্ণটাই ভারতের অধিকারে আসে। এই যে রাস্তার দুদিকে কারাকোরাম মাউন্টেন রেঞ্জ দেখতে পাচ্ছেন, এরই নর্থ ইস্টের উচ্চস্থানে একটি রিজ আছে, তার নাম হলো সালতোরো রিজ। এই রিজেরই অংশ হলো সিয়াচেন গ্লেসিয়ার। এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এই সিয়াচেন গ্লেসিয়ার যদি পাকিস্তান দখল করে নেয় তাহলে চীনের সঙ্গে কিন্তু তাদের ডিরেক্ট কানেক্টিভিটি হয়ে যাবে। এছাড়াও সম্পূর্ণ লাদাখ রিজিয়ান এবং লে শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের উপর তারা কিন্তু কড়া নজরদারি করতে পারবে। আমাদের প্রিয় ভারতবর্ষের কাছে এটা কিন্তু একটা সিরিয়াস থ্রেট। 1970-80 সাল নাগাদ পাকিস্তান বিভিন্নভাবে এই সিয়াচেন সহ বিভিন্ন এলাকার দখল নেওয়ার চেষ্টা করে। 1984 সালের প্রথমের দিকে এই সিয়াচেন গ্লেসিয়ার অঞ্চলে পাকিস্তানি আর্মিদের অ্যাক্টিভিটি হঠাৎ করেই বৃদ্ধি পায়। লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্নির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী শুরু করে দেয় অপারেশন মেঘদূত। দিনটা ছিল 1984 সালের 13 এপ্রিল। বেশ কিছু ভারতীয় সৈন্যের প্রাণের বিনিময়ে এই 76.4 কিলোমিটার দীর্ঘ সিয়াচেন গ্লেসিয়ার ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণে আসে। জয় হিন্দ। আর এখন আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক সিয়াচেন বেস ক্যাম্পে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ওপি বাবার মন্দিরের সামনে। ওই হলো ওপি বাবার নতুন মন্দির। এই ওপি বাবার মন্দির পর্যন্তই ট্যুরিস্টরা গাড়ি নিয়ে কিন্তু আসতে পারবে। এই হলো নিউ ওপি বাবা মন্দির। ওম নমঃ শিবায়। ওপি বাবা কি জয়। দেখুন ওখানে কি লেখা আছে, গড হ্যাজ নো রিলিজিয়ান, মহাত্মা গান্ধী। ওপি বাবা কি জয়, ওম নমঃ শিবায়। সামনে যে স্ট্যাচু দেখছেন ইনি হলেন ওপি বাবা। 1980 সালের শেষের দিকে ওম প্রকাশ নামে একজন আর্টিলারি সৈনিককে উত্তর সিয়াচেনের বিলা কমপ্লেক্সের মালাউন পোস্টে ট্রয়াল দিতে পাঠানো হয়েছিল, যেখানে তিনি এককভাবে শত্রুকে পরাজিত করেছিলেন। কিন্তু তারপরে আর তাকে কেউ ফিরে আসতে দেখেননি। তার দেহ কিন্তু কোথাও দেখতে পাওয়া যায়নি। তবে হিমবাহে আসন্ন বিপদ সম্পর্কে সৈন্যদের কিন্তু তিনি বারে বারেই স্বপ্নে সতর্ক করে দিতেন, যার ফলে পরবর্তীকালে ওপি বাবার প্রতি ভারতীয় সৈনিকদের বিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পায় এবং তার নামে মন্দির তৈরি করা হয়। সর্বধর্মের সমন্বয় হিসাবে পরিচিত এই ওপি বাবার মন্দিরে বিভিন্ন ভগবানের কিন্তু মূর্তি আছে। ওপি বাবার মন্দির আমরা এখানে দর্শন করে ফেললাম। আর আমাদের লাল ব্রেজা গাড়ি এখানে পার্ক করে রেখেছি। এই হলো লাস্ট পজিশন। এটি হলো নতুন ওপি বাবা মন্দির। এই অবধি আপনারা গাড়ি পার্ক করতে পারবেন আর পায়ে হেঁটে এই ব্রিজ কিন্তু আপনারা ক্রস করতে পারবেন। চলুন তাহলে পায়ে হেঁটে যাই। তো এখানে নতুন একটা ব্রিজের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। আমাদের ওম চলে গেছে ওখানে। দারুণ লাগছে কিন্তু চারিদিকটা। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে অ্যাকচুয়ালি মিলিটারি এরিয়া। এই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। দেখুন এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড এন্ট্রি।
আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি সিয়াচেন বেস ক্যাম্পে। তো বেস ক্যাম্প বলতে এই যে মিলিটারি এরিয়া দেখছেন, এই অবধি আমাদের পারমিশন আছে। এই ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি, আর ওই দিকে আছে বেস ক্যাম্প। এটা হলো বেস ক্যাম্প 1। এরকম 5-6টা বেস ক্যাম্প আছে, 10-12টা পয়েন্ট আছে। এখান থেকে মেন যে সিয়াচেন গ্লেসিয়ারে যেখানে আমাদের ভারতীয় সৈন্যরা মোতায়েন করা আছে, প্রায় 100 কিলোমিটার দূরে, যেতে প্রায় 5 থেকে 6 দিন লাগে। মানে সৈন্যরা কিন্তু হেঁটেই যায়, মানে ট্রেক করে করে ওখানে যায়। ওটা প্রায় 20,000 ফুট উঁচুতে। তো ওই সিয়াচেন যে গ্লেসিয়ার, তো ওখানে ভারতীয় সৈন্যরা প্রায় 1000-এর উপরও আছে, যেটা আমি জিজ্ঞাসা করে জানলাম। আর এই যে পাহাড় দেখছেন, এই পাহাড়ের পুরো 25 কিলোমিটার ঠিক পরেই আছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বর্ডার। সিয়াচেন গ্লেসিয়ারের ছোট্ট একটা অংশ কিন্তু নিচে নেমে এসছে। এই সিয়াচেন গ্লেসিয়ার প্রায় 18,000 ফুট উঁচু থেকে নিচে নেমে আসছে এই 12,000 ফুট উচ্চতায়, মানে প্রায় 12,000 ফুট উচ্চতায়, অর্থাৎ 6,000 ফুট লম্বা সফর দেয় উপর থেকে নিচে নামার জন্য। তো দূরে দেখতে পাচ্ছি কিছুটা অংশ নিচে নেমে এসছে। এই সিয়াচেন গ্লেসিয়ারের দৈর্ঘ্য হলো 76 কিলোমিটার। এই সিয়াচেন গ্লেসিয়ার ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, এই দুটি প্লেটকে দুটো ভাগে ভাগ করে রেখেছে। এই সিয়াচেন গ্লেসিয়ারের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই সিয়াচেন গ্লেসিয়ারকে প্রোটেক্ট করার জন্য ভারতীয় সৈন্যবাহিনীরা সারা বছর ধরেই কিন্তু ওখানে মোতায়েন আছে, হাজারে হাজারে। যেখানে ভারতীয় সৈন্যরা সবসময় পাহারা দিচ্ছেন, সেখানকার টেম্পারেচার -50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেড হতেই পারে। ওখানকার অ্যাভারেজ টেম্পারেচার -42 ডিগ্রি সেন্টিগ্রেড। মেন যে সিয়াচেন গ্লেসিয়ার, সেটা কিন্তু এখান থেকে 100 কিলোমিটার দূরে ট্রেক করে করে যেতে হয়, সেই 20,000 ফুট উচ্চতায়। তো সেখানে যাওয়াটা, সেখানে সাধারণ মানুষও যেতে পারে না, সেখানে আর্মির লোকজন কিন্তু ট্রেক করে করেই যায়। এতে কি হয় না, শরীরটা অ্যাক্লাইমেটাইজড হয়ে যায়। সিয়াচেন বেস ক্যাম্পে এসে আমাদের ওম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। দেখুন দেখুন, হোম কিছু বলবে? তুমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছো? ভালো কি বলবো, কারণ এখনো সেই ম্যাচুরিটি আসেনি, সে আর ক্লান্ত, তাই না? ভালো তো। আমি এখন 50 ফিট, আর ওম 18 বছর বয়সে এখনো চিন্তা করছে কোথায় যাব কোথায় যাব না। সিয়াচেন বেস ক্যাম্পকে বিদায় জানিয়ে এবার কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা। ফেরার পথেই আমরা দেখে নেব আই লাভ সিয়াচেন সাইন এবং সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। আমাদের রোম সবার বিস্কুট দিচ্ছে। নিউ ওপি বাবার মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে চলে এলাম আই লাভ সিয়াচেন এই সিম্বলের সামনে। যেতে যেতেই দেখতে পেলাম স্নো স্কুটারের। এই স্নো স্কুটারগুলো সিয়াচেন গ্লেসিয়ারের বরফাবৃত এলাকাতে শত্রুদের মোকাবিলা করার জন্য ব্যবহার করা হয়। এইসব স্নো স্কুটারে বসে কিন্তু আপনি ফটো তুলতে পারেন, সেলফি তুলতে পারেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি আই লাভ সিয়াচেন, আর এদিকে দেখতে পাচ্ছি সিয়াচেন গ্লেসিয়ারে যে সমস্ত ইন্ডিয়ান আর্মিরা মোতায়েন থাকে তাদের বিভিন্ন ধরনের ড্রেস।
আমাদের আই লাভ সিয়াচেন দর্শন করা শেষ হয়ে গেল। এবার আমরা যাব ওই দিকের ওয়ার মেমোরিয়ালে, এখান থেকে মাত্র 100 মিটার দূরে। এই হলো সিয়াচেন ওয়ার মেমোরিয়াল বা সিয়াচেন যুদ্ধ স্মৃতিসৌধ। 13 এপ্রিল 1984 সালে ভারতীয় সেনাবাহিনী সিয়াচেন হিমবাহে অপারেশন মেঘদূত শুরু করার পর থেকেই এই স্মৃতিসৌধটি সৈন্য এবং অফিসারদের আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছে। সিঁড়ি দিয়ে ওঠার আগেই এই সিম্বলিক ছবি আপনার মনকে নাড়া দেবেই। এখানে মা আছে, সন্তানেরা আছে, কিন্তু বাবা নেই। এই ওয়ার মেমোরিয়ালে ঢোকার পথেই দেখতে পাবেন লেখা আছে লিস্ট উই ফরগেট, অর্থাৎ ইট শুড নট বি ফরগেটেন। তার মানে হলো এটা ভোলা উচিত নয়। সিঁড়ি দিয়ে আরেক ধাপ ওঠার আগেই দেখতে পাবেন ভাগবত গীতার একটি বাণী। সেখানে লেখা আছে ইট ইজ গ্লোরি টু ডাই ডুইং ওয়ান্স ডিউটি। এটি প্রকৃতপক্ষে ইন্ডিয়ান আর্মির ম্যাড্রাস রেজিমেন্টের মোটো। জয় হিন্দ। এই হলো সিয়াচেন ওয়ার মেমোরিয়ালের অমর জ্যোতি। 1984 সালে 13 এপ্রিল থেকে আজ পর্যন্ত সিয়াচেন গ্লেসিয়ারের যুদ্ধক্ষেত্রে যারা প্রাণ দিয়েছেন তাদের নাম এখানে লিপিবদ্ধ আছে। ভারতীয় অশোক স্তম্ভের ঠিক নিচেই এই সিয়াচেন ওয়ার মেমোরিয়ালের গভীর তাৎপর্য সম্বন্ধে লিপিবদ্ধ করা আছে। 1984 সালে 13 এপ্রিল অপারেশন মেঘদূতের মাধ্যমে সিয়াচেন গ্লেসিয়ারের 22,000 ফিট উচ্চতা পর্যন্ত ভারতীয় সৈন্যদের কিন্তু ওখানে মোতায়েন করা আছে। যারা যারা মারা গেছেন সেই 1984 সাল থেকে আজ পর্যন্ত এখানে কিন্তু তাদের নাম খোদাই করা আছে। 1984 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 947 জন সৈন্য মারা গেছেন। সেটা যুদ্ধক্ষেত্রে হতে পারে বা প্রতিকূল আবহাওয়ার কারণে হতে পারে। 2022 সালের 947তম শহীদ হলেন পাটিল মনোহর। 1984 সালে যে অপারেশন মেঘদূত শুরু হয় সিয়াচেন গ্লেসিয়ার রক্ষা করার জন্য, তাতে প্রায় 43 জন সৈন্য মারা যান। এখানে দেখুন 1 নম্বরে যে শহীদের নাম আছে তার নাম হলো রমেশ সিং। প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত এই হলো সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। 76.4 কিলোমিটার দীর্ঘ এই সিয়াচেন হিমবাহে সারা বছরই উপস্থিত থাকেন ভারতীয় সেনারা। সুযোগ থাকলেও নিচে নেমে আসতে পারেন না, কারণ তাহলেই পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা উপরে উঠে এসে দখল নিতে পারে এই হিমবাহের। একবার দখল নিয়ে নিলে এই হিমবাহের নিয়ন্ত্রণ ফিরে নিজেদের হাতে আনা খুবই কঠিন। বিজ্ঞানের নিজস্ব নিয়মেই 5,000 ফিটের ওপরে বা 16,000 ফিটের বেশি উপরে শরীর পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। এই উচ্চতায় কোনো মানুষেরই বেঁচে থাকাটাই বিস্ময়ের। কিন্তু এই উচ্চতায় পর্বতারোহীরা যান, আবহাওয়া ভালো থাকলে তবেই তারা পাহাড়ে ওঠেন। আর আমাদের ভারতীয় সেনাবাহিনীকে থাকতে হয় সারা বছরই। এখন আমাদের গাড়ির ঘড়িতে সময় ঠিক বেলা 3:32, আর আজকের তারিখটা হলো 18 অক্টোবর সন 2024, আর দিনটা হলো শুক্রবার। আর ওডোমিটারের রিডিং হলো 9,024 কিলোমিটার। আমরা এখন এই সিয়াচেন থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব টুয়ার্ড সুমুর।